বাংলা ও বিশ্ব সাহিত্যের চিরকালীন নানান গল্পের পাশাপাশি এবার শুরু হতে চলেছে আমাদের চ্যানেলের এক্সক্লুসিভ সেগমেন্ট, নিজের লেখা নিজের গল্প নিয়ে আমাদের নিবেদন মিডনাইট এক্সপ্রেস। মূলত স্বাদবদল ও তার পাশাপাশি কিছুটা নিজের কথা নিজের মতো করে বলবার জন্য শ্রোতা বন্ধুদের কাছে এই চ্যানেল নিয়ে এসেছে এক নতুন উদ্যোগ। অতএব দেরি না করে টিকিট কেটে জলদি উঠে পড়ুন, ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। মিডনাইট এক্সপ্রেসে আমাদের আজকের নিবেদন তালগাছ। গল্প রচনা, সূত্রধার, পর্ব নির্দেশনা ও সকল চরিত্রে সুরঞ্জন, শব্দ যোজনা ও সুর সঙ্গতে সৌরভ। শুরু হচ্ছে আজকের নিবেদন তালগাছ। এই গল্প আমাকে বলেছিল আমারই এক বন্ধু, তার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলেছিল, তারপর হেসে নিজেই উড়িয়ে দিয়েছিল। মানে বিশ্বাস করেও সে তার দেখা কোনো ঘটনাকে বিশ্বাস করতে চায়নি, এখনো চায় না, মনে হয় আগামীতেও চাইবে না। গল্পটা বলি। আমার বন্ধু তখন, না এভাবে নয়, বরং ওর বলা ঘটনাগুলো আমি আমার জবানিতেই বলছি, শ্রোতাদের তাতে আরো রোমহর্ষক লাগবে। আমরা তখন থাকতাম বড় মাঠের ধারে কোয়ার্টারে, জায়গার নাম বলছি না। বাবা পুলিশে চাকরি করতেন, কাছেই রায়বাগানে পোস্টিং। বাড়ির কাছ থেকে বড় মাঠের গা ঘেঁষা রাস্তা দিয়ে অফিস যেতেন। আমাদের কোয়ার্টারটা ছিল মাঠের পূব দিকে। আমাদের কোয়ার্টারের নিচে একটা সরু রাস্তা, তার ঠিক লাগোয়াই মাঠের দক্ষিণে আর একটা বড় কোয়ার্টার। সেখান থেকে পশ্চিমে সোজা হেঁটে গেলে একটা মেঠো রাস্তা, যেটা একেবারে মিশেছে মেইন রোডের সাথে। কোয়ার্টারের সামনের দিক থেকে মাঠের উত্তর পূর্ব কোণ পর্যন্ত সম্পূর্ণ খালি। উত্তর পূর্ব কোণে একটা আধমজা ডোবা, আগে বেশ জল ছিল তাতে, এখন আধমজা। আর তার ধারে একটা বিরাট তাল গাছ। আর এই তাল গাছটাকে নিয়েই গল্প। অনেক ছোটবেলা থেকেই মা এবং কোয়ার্টারের অন্য মহিলারা বলতেন ওই তাল গাছটার আশেপাশে বেশি না যেতে, বিশেষ করে সন্ধ্যা হলে ওদিকটা একেবারেই না যেতে। কেন বলতেন তা জানি না। প্রতিদিন বিকেলে কোয়ার্টারের অল্প বয়সী ছেলেরা ওই মাঠে ফুটবল ক্রিকেট খেলত, কিন্তু গুরুজনের আদেশ বলেই হোক অথবা মনের মধ্যে বাঁধা জমাট কোনো কাল্পনিক ভয় থেকেই হোক, ওই পরিত্যক্ত ডোবা আর তার ধারের একাকী তালগাছটার খুব কাছে বাঁশ দিয়ে তৈরি ফুটবলের গোলপোস্টও রাখা হতো না। ক্রিকেটের পিচও তৈরি হয়েছিল ডোবা থেকে বেশ খানিকটা দূরে, যাতে তালগাছটার ধার পাশ এড়ানো যায়। মোট কথা, তালগাছটা একাই থাকত, এবং যতদূর জানি জীবনের শেষ দিন পর্যন্ত ও একাই ছিল। মৃত্যুর পরও ওই জায়গাটাকে মানুষ এড়িয়ে চলছে আজ এত কাল হলো। আসল কথাটা বলি, মানে যেটা আজও আমার বিশ্বাস করতে অসুবিধে হয়। আপনারাও করবেন কিনা জানি না, তবু বলি। কোয়ার্টারের এক প্রকার অলিখিত নিয়ম হয়ে গিয়েছিল ওই তাল গাছটাকে এড়িয়ে চলা, কিন্তু কখনো কখনো বিধির বাঁধনেও তো রকম ফের হয়। কোয়ার্টারের 3টি নতুন আসা ছেলে, যার মধ্যে একজন অবাঙালি, স্থির করল এবছর দোলের ন্যাড়াপোড়া করবে ওই তাল গাছটার নিচে। নতুন রক্ত কুসংস্কার ভাঙতে সবার আগে দৌড়বে এই রঙের মরশুমে। স্বাভাবিক, ওই বয়সটাই তো তখন সবকিছুকে অস্বীকার করবার। যাক, যেমন ভাবা তেমন কাজ। হুল্লোড় করে 3টি ছেলে সবার বারণ অগ্রাহ্য করে তাদের ন্যাড়া পোড়ার মাচা তৈরি করলো ওই গাছের নিচে। আগুন জেলে দাউ দাউ করে পুড়িয়ে দিল লোককথায় আখ্যাত বুড়ির ঘর, পুড়িয়ে দিল হয়তো রাঙা আলু বা অন্য কোনো সবজি, সেই সাথে
আগুনের ভাপে পুড়িয়ে দিল ওই বিরাট তালগাছের প্রায় অর্ধেক অংশ। তালগাছটা মরল না, তবে বেশ কয়েকটা পাতা বোধহয় জ্বলে গিয়েছিল ওটার। হই হুল্লোড় করতে করতে উৎসব মিটিয়ে 3টি ছেলে বাড়ি ফিরে এলো সন্ধ্যের পর। পরদিন দোল, রঙের উৎসব। রং খেলা হলো সেদিন সারা কোয়ার্টারে অন্য বছরের তুলনায় একটু বেশি। ওই 3টি ছেলেও খেলল প্রচুর। রং মেখে ভূত হয়ে স্থির করল ওই ডোবাতেই স্নান করবে। কারো বারণ শোনার প্রশ্নই ওঠে না। 3টির কিছু পরেই তারা স্নান করতে নামলো ডোবায়, কিন্তু এবারে ফিরে এলো না আর। সারা রাত কেটে গেল। পরদিন ভোরবেলায় লাশ ভেসে উঠল 3টে। 3জনেই মৃত। অথচ আশ্চর্য ব্যাপার, জলে ডুবে মরবার কারণে মৃতদেহ যেমন সাদাটে হয়ে যায়, তেমন কোনো চিহ্নই নেই। পেটেও এক ফোঁটা জল নেই, যেন সদ্য বাড়ি থেকে গিয়ে তারা ভেসে রয়েছে ডোবায়। ব্যাপারটা অস্বাভাবিক। ডাক্তারি পরীক্ষাতেও প্রচুর জল খাবার কোনো লক্ষণ পাওয়া গেল না। পুলিশ কোয়ার্টার, কাজেই এ নিয়ে খুব বেশি জল খোলা হলো না। অফিসিয়াল ব্যাপারগুলো নির্বিঘ্নেই মিটে গিয়েছিল। ডুবে মারা গেছে, এর বেশি আর কেউ কিছু নিয়েই ভাবতে চাইল না। কিন্তু আমার এখনো বলতে বেশ গায়ে কাঁটা দিচ্ছে। অবিশ্বাস্য ঘটনাটা ঠিক এরপর থেকে শুরু। ওই ঘটনার পর টানা 12 বছর আমরা ওইখানেই থেকেছি। আমি নিজেও গাছটার আশেপাশে অনেক আশ্চর্য অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, সে কথা পরে বলবো। কিন্তু ওই ডুবে মরা 3টি ছেলের ঘটনার পর এক আশ্চর্য পরিবর্তন দেখা গিয়েছিল ওই তাল গাছটায়। গাছের পাতা শুকিয়ে নতুন পাতা গজায়, সবাই জানেন তো। গাছটাতেও গজাতো, কিন্তু তাতে 3টের বেশি শুকনো পাতা থাকতো না। প্রথম দিকে এটা তেমনভাবে লক্ষ্য করিনি। পরে আমার সাথে ব্যক্তিগতভাবে একটা ঘটনা ঘটে, তারপরই আরো ভালো করে দেখেছি। শুকনো পাতার সংখ্যা 4 বা তার অধিক হলে গাছের পাতা ঝরে পড়ে যেত আর 5টা সাধারণ গাছের মতো। কিন্তু 3টি শুকনো পাতা কোনো দিন 2টো হতে দেখিনি। গাছটা তার শেষ দিন পর্যন্ত বুকে 3টে শুকনো পাতা নিয়েই থেকেছে। কোনো দিন কাজ ছাড়া হতে দেয়নি তাদের। এই 3টি শুকিয়ে যাওয়া জীবন চিরকাল কোন অলৌকিক ইতিহাস বহন করে এলো কে জানে। গাছটা এখন আর জীবিত নেই। আমফানে শিকড় থেকে উপড়ে গেছে। যেদিন উপড়োয় সেদিনও 3টি শুকনো পাতা শুদ্ধই ডোবার জলে পড়ে। আমরা তো আর ওখানে থাকি না। পরে যখন জেনেছিলাম গাছটা উপড়ে গেছে, ছোটবেলার কৌতূহল বসেই গিয়ে দেখে এসেছিলাম। 3টে পাতাও দেখেছিলাম। ডোবার জলে 3টে পাতা হালকা ডুবিয়েই শিকড় সমেত গাছটা পড়েছে পশ্চিম দিকে চোখ করে। যে ডোবায় ওই ঘটনার পর টানা 12 বছর আর কেউ কোনোদিন স্নান করতে আসে না। মিডনাইট এক্সপ্রেসে আমাদের আজকের নিবেদন বাতাস। গল্প রচনা, সূত্রধার, পর্ব নির্দেশনা ও সকল চরিত্রে সুরঞ্জন। শব্দ যোজনা ও সুর সঙ্গতে সৌরভ। শুরু হচ্ছে আজকের নিবেদন
বাতাস। এই গল্প আমার বন্ধুর থেকে শোনা তার ব্যক্তিগত জীবনের ঘটনা। বন্ধু আমায় বলেছিল তার নিজের আত্মার প্রতি চরম অবিশ্বাস থেকেই, কিন্তু সেই অবিশ্বাস কতটা অন্তর্প্রসূত তার হদিশ আমি খোঁজার চেষ্টা করিনি। যাক, বন্ধুর গল্প আমার জবানিতে আসি। সে অনেক ছোটবেলার কথা। আমি তখন স্কুলে পড়ি। যে তালগাছটার গল্প বলেছিলাম সবাইকে মনে পড়ে, সেটাকে কেন্দ্র করেই এবার নিজের জীবনের আরেকটা ব্যক্তিগত ঘটনা বলবো। সে গল্প লৌকিক না অলৌকিক, ভিত্তিহীন না শিশু মনের খেয়াল, তার বিচার যদিও আপনাদের উপর। ঘটনাটা বলি। আমি তখন বোধহয় ক্লাস 6-এর ছাত্র। পড়াশোনায় মোটামুটি, তবে সেদিকে মন তেমন নেই বললেই চলে। আমার আসল লক্ষ্য তখন মাঠের দিকে, ফুটবলার হব, সেটাকেই পেশা করব। সমস্ত স্পোর্টস চ্যানেলের ফুটবল সংক্রান্ত সমস্ত তথ্য তখনই একেবারে আমার নখদর্পণে। বিকেলে সামান্য রোদ পড়তে না পড়তেই পড়া ছেড়ে জার্সি পরে মাঠে। একদিন ফুটবল খেলেই মাঠের ধার দিয়ে ফিরছিলাম সাইকেল চালিয়ে। সন্ধে নেমেছে। মাঠের অন্যান্য প্রান্তেও যারা ফুটবল খেলতো আলাদা আলাদা দল করে, তারা সবাই বাড়ি চলে গেছে। শুধু আমাদের খেলা সারতেই দেরি হয়েছে সেদিন। কিছু দূরে ওই তাল গাছটার নিচে আমার সাইকেলটা দাঁড় করানো ছিল। সবাই একে একে চলে যেতে সেদিন আমি সবে চাবি খুলে সাইকেলে চড়ে প্যাডেলে পা দিয়েছি। হঠাৎ মনে হলো আমার সাইকেলটা আগের চেয়ে অপেক্ষাকৃত ভারী হয়ে গিয়েছে কোনো কারণে। মনে হলো প্যাডেলে পা দেওয়া মাত্রই ক্যারিয়ারে কি যেন একটা ভারী জিনিস এসে ধপ করে চেপে বসল। এমনটা কিন্তু তখন অসম্ভব ছিল না। চলতি পথে অনেক বন্ধুই না বলে হঠাৎ বসে পড়ত ক্যারিয়ারে। ফলত এই ঘটনা অতি স্বাভাবিক মনে করেই আমরা আমাদের মতোই সাইকেল চালিয়ে যেতাম। অনেক ক্ষেত্রে কে বসেছে সেটা না দেখেই চালাতাম। পরে গলা শুনে বুঝতে পারতাম তার আসল পরিচয়। এবারও ব্যতিক্রম হলো না। কোনো বন্ধুই চড়ে বসেছে ভেবে আমি একটু জোরে প্যাডেলটা চাপতে শুরু করলাম। শুধু হালকা কপট রাগে বললাম, বেটা বলে বসবি তো। কোনো সাড়া শব্দ এলো না। উত্তর না পেয়ে কে বসেছে সেটা দেখতে পিছন দিকে ঘুরতেই বুকটা ছ্যাঁত করে উঠল। সাইকেল আরোহী আমি তখনও দিব্যি বুঝতে পারছি আমার পিছনে সাইকেলের ক্যারিয়ারে কেউ একজন বসে রয়েছে। কিন্তু আশ্চর্য ব্যাপার, একই মুহূর্তে আমার চোখের সামনেই দেখছি ক্যারিয়ারে কেউ বসে নেই। প্রথমে অনুভূতি এবং দৃষ্টি দুটোকে মেলাতে পারলাম না। দুটো পৃথক ভাবনাকে এক করবার সম্ভাব্য কারণ খুঁজতে চেষ্টা করলাম। একবার মনে হলো মনের ভুল, আর একবার মনে হলো হয়তো সাইকেলের চাকায় পর্যাপ্ত হাওয়া নেই, তাই এমন হচ্ছে। কোনো অলৌকিক ভাবনা মনের কোণায় উঁকি দেওয়ার আগেই সাইকেলের প্যাডেলে পায়ে জোর বাড়ালাম। কিন্তু এবার যেটা ঘটল সেটা আজও দাঁড়িয়ে আমার কাছে একই রকম ব্যাখ্যাহীন, একই রকম ভয়াবহ। আমার সারা শক্তি দিয়ে প্যাডেলে চাপ দেওয়া সত্ত্বেও সাইকেল এক পাও এগোলো না। মনে হলো কেউ যেন ক্যারিয়ারটাকে পেছন দিকে টেনে ধরে সাইকেলটাকে আটকে রেখেছে ওই একই জায়গায়। সাইকেল থেকে নেমে এবার আমি দুহাত দিয়ে সাইকেলটাকে টানতে শুরু করলাম সামনের দিকে। কি আশ্চর্য, কি অসম্ভব! সাইকেল এক চুল নড়ছে না।
আশেপাশে তাকিয়ে বন্ধুদের থেকে সাহায্য চাইতে গিয়ে দেখলাম ওই বিরাট মাঠটার আশেপাশে তখন কোনো মানুষজন নেই। মাঠের কোনায় ওই তাল গাছটার ধারে আমি সম্পূর্ণ একা। এবার আমি ভয়ে ঘামতে শুরু করেছি। আশেপাশে কোনো ঝিঁঝি পোকার ডাক পর্যন্ত নেই। এখান থেকে 5 মিনিট সাইকেল চালিয়েই আমার বাড়ি পৌঁছানো যায়, কিন্তু আমি যাব কি করে? ভয়ে আমার হাত পা অবশ হয়ে এসেছে। সাইকেলটা ফেলে পালিয়ে যাব কিনা ভাবছি। হঠাৎ সেই মুহূর্তে তাল গাছের পাতাগুলো আশ্চর্য ছন্দে দুলে উঠল। হঠাৎ দমকা হাওয়া ছুটে এলে যেমন হয় তেমন, অথচ চারিদিকে তেমন হওয়ার তো কোনো লক্ষণ নেই। ঠিক সেই মুহূর্তে একটা আশ্চর্য ঘটনা ঘটল। বলা বাহুল্য, সাইকেল থেকে নেমে আমি সাইকেলটাকে তখনও সামনের দিকে টেনে চলেছি, কিন্তু তাল গাছের পাতাগুলো দুলে উঠবার সাথে সাথেই আমার সাইকেলের ওপর চেপে বসে থাকা ভার যেন হঠাৎ সরে গেল। আর ঠিক সেই মুহূর্তেই এক হ্যাঁচকায় সাইকেল এগিয়ে এলো বেশ খানিকটা সামনে। আমি খানিকটা টাল সামলাতে না পেরে সামনের দিকে ঝুঁকে পড়লাম। ঠিক সেই মুহূর্তে মনে হলো আর দেরি নয়। স্নায়ু ও শরীরের সমস্ত শক্তি একত্র করে সাইকেলে চড়ে দিলাম প্যাডেলে চাপ। পড়ে কি মরি করে ছুটে গেলাম বাড়ি। এসে সাইকেল উঠিয়ে নিয়ে সোজা 3 তলায় আমাদের কোয়ার্টারে। তখন আমি নানান অলৌকিক চিন্তায় আর অবাক হওয়ার পর্বে হাঁপাচ্ছি। গায়ে এতটুকু জোর নেই, প্রায় শরীরের সমস্ত শক্তি যেন ওইটুকুতেই ফুরিয়ে গিয়েছে আমার। কি বিভৎস, কি বিভৎস ব্যাপার। তখনও অবশ্য ওই 3টি বিহারি ছেলের ঘটনা ঘটেনি। তালগাছের কুখ্যাতিটাও বাড়েনি তখন। ঘটনাটা ঘটেছিল আরও পরে, ওই রং খেলার ঘটনাটা। যাই হোক, সে আজ অনেক কালের কথা। এরকম অভিজ্ঞতা আরও আছে একটা, পরে বলবো। কথায় বলে গাছেরও নাকি মন খারাপ হয়। কথায় বলে বিদ্বেষও থাকে কোনো কোনো গাছের। আমি ঠিক মানি না। সেজন্যই আমার অজ্ঞতা আমার অভিজ্ঞতার চেয়ে বেশি। কিন্তু ভয় আমি পাই, অন্তত সেদিন পেয়েছিলাম। অলৌকিক ঘটনা যার সাথে ঘটে সে ছাড়া তাকে কেউ বিশ্বাস করে না। আমারও দায় নেই বিশ্বাস করাবার। শোনাবার কথা উঠল তাই বললাম। কাছের বন্ধুদের ছাড়া কাউকে বলি না। কি লাভ? অযথা হাসির পাত্র না হওয়াই ভালো। বন্ধু থামল। বাইরে তখন শীতের হাওয়া বইছে। আমার গায়ে সে হাওয়া সুন্দর, কিন্তু সন্দেহ হয় সে হাওয়াতেও কোনো অচেনা গাছের চোরা মন খারাপ, চোরা রাগ লেগে নেই তো? অতি প্রাকৃতির ভারে পৃথিবীর কোন অচেনা বাতাসে কখন কোন নিশ্ছিদ্র দুশ্চিন্তার ভার লেগে থাকে কেউ জানতে পারে কি? আপনারা যারা শুনলেন, আপনারা এমন জানেন? সব হাওয়া বাতাসেই আপনারা একই রকম বিশ্বাস করতে পারেন তো? পারলেই ভালো। মিডনাইট এক্সপ্রেসে আমাদের আজকের নিবেদন আধ কাটা লাশ। গল্প রচনা, সূত্রধার, পর্ব নির্দেশনা ও সকল চরিত্রে সুরঞ্জন, শব্দ যোজনা ও সুর সঙ্গতে সৌরভ। শুরু হচ্ছে আজকের নিবেদন আধ কাটা লাশ।
আজ এই ঘটনাটার কোনো আসল তথ্যই গোপন রাখব না ভেবেছি। কেন রাখব না জিজ্ঞেস করলে অবশ্যই কোনো উত্তর নেই। আসলে মনের তো নানান খেয়াল থাকে। এক্ষেত্রে মনের খেয়ালেই সমস্ত ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে দিতে ইচ্ছে করল আজ। শ্রোতারা অন্তত এবারের মতো খোলা মনে সমস্ত সত্যি ঘটনা জেনে যাক। ঘটনাটা আসামের গৌহাটির। শুনেছিলাম আমার এক কাছের বন্ধুর মুখে। আমাদের নাটকের দলের জিদ্দা, ওর ভাই থাকে পড়াশোনার সূত্রে গৌহাটিতে। ওখানে গৌহাটি ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন করছে সে। প্রত্যক্ষভাবে গৌহাটি রেলওয়ে ব্রিজের ওপর এক বীভৎস ঘটনার সাক্ষী রইল ওর কলেজ জীবন। এবার ঘটনাটা নিজের জবানিতে বলি। সেদিন মালিগাঁওতে গিয়েছিলাম আমার এক বন্ধুর বাড়ি হাউস পার্টিতে। সে এক নির্ঝঞ্ঝাট সন্ধ্যা। আড্ডা, গল্প, হুল্লোড়, খাওয়া দাওয়া, কোথা থেকে কোথায় সময় বয়ে গেল কারোরই খেয়াল রইল না। রাত যখন প্রায় 11টা তখন টনক নড়ল। আরে, বেশ কিছুটা দূরে রাজগড় ফিরতে হবে আমাকে। না, আর দেরি করা চলে না, এখন বেরিয়ে না পড়লেই নয়। নিজের অতি উত্তেজনায় সময় জ্ঞান লোপ পাওয়াটাকে কিছুটা ধিক্কার দিয়েই দ্রুত পদক্ষেপে বেরিয়ে পড়লাম বন্ধুর বাড়ি থেকে। হালকা ঠান্ডা হাওয়া বইছে। আসামে এই অঞ্চলে বেশ গরম থাকে এই সময়। তবে রাত্রিবেলা এখন দেখছি টেম্পারেচার কিছুটা কম। বেশ বেশ কিন্তু মালিগাঁও থেকে এই সময় রাজগড় পর্যন্ত বাস পাওয়া প্রায় অসম্ভব। তাই অনর্থক বাসের অপেক্ষা না করেই অটো চড়ে রাজগড়ের দিকে রওনা দিলাম। জানি এই সময় অটোওয়ালারা ইচ্ছে মতো ভাড়া চাইবে। যাক, উবেরে যা ভাড়া দেখাচ্ছে তা আমার সাধ্যের বাইরে, তাই অটোই সই। এই মুহূর্তে বাড়ি পৌঁছনেই আশু কর্তব্য। তাড়াতাড়ি বাড়ি গিয়ে শুয়ে পড়তে হবে। কাল সকালে কিছু জরুরি কাজে বেরোনো দরকার। রাস্তাঘাট প্রায় শুনশান। অটোর গতিও তাই সাধারণ সময় অপেক্ষা দ্রুত। আশপাশ থেকে রাতের নরম হাওয়া এসে গায়ে লাগছে। সন্ধে থেকে হওয়া হুল্লোড়ের পরিশ্রমে বেশ খানিকটা ঘুম ঘুম পাচ্ছে যেন। পিছনের সিটে কিছুটা গা এলিয়ে দিয়েই চোখ বন্ধ করে বসে রইলাম। চলতে চলতে গৌহাটি রেলওয়ে ব্রিজের কাছে এসে হঠাৎ যেন গতি কমে এলো অটোর। আমিও বন্ধ চোখ খুলে কি ব্যাপার দেখতে অটোর সামনের কাঁচ দিয়ে বাইরে তাকালাম। এবার বুঝলাম কি কারণে অটোওয়ালা হঠাৎ তার গতি কমিয়েছে। আমাদের অটো থেকে কয়েক মিটার দূরে রেলওয়ে ব্রিজের ওপর দাঁড়িয়ে একটা মেয়ে, সুন্দরী, হাতে বই, সম্ভবত কলেজ পড়ুয়া, বাঁ হাতের বুড়ো আঙুলের ইশারা করে লিফট চাইছে। এই সময় এই ব্রিজের ওপর এভাবে একটি অল্প বয়সী মেয়ে একা থাকাটা খুব খুব সমীচীন নয়। নিশ্চয়ই বিপদে পড়ে গাড়ি না পেয়ে সাহায্য প্রার্থনা করছে। অটোওয়ালাও তাই কিছুটা মানবিকতার খাতিরেই গতি কমিয়েছে গাড়ির। আমিও ইশারা করে অটোওয়ালাকে দাঁড়াতে বললাম। রিজার্ভ করা অটো না দাঁড়ালে অবশ্য আর্থিক ক্ষতি হতো না, তবে একলা রেলওয়ে ব্রিজের ওপর একটি অসহায় মেয়েকে ফেলে চলে গেলে মানবিক ক্ষতি হতো আমাদের।
না, সেটা সেটা কাঙ্ক্ষিত নয়। মেয়েটির প্রার্থনায় সাড়া দিয়ে অটো দাঁড় করানো হলো। মেয়েটিও রাজগড় যাবে। বেশ, উঠে বসল অটোতে। আমি কিছুটা অপ্রস্তুত মননে মেয়েটিকে পেছনে বসতে বলে নিজে অটোর সামনে গিয়ে বসলাম। মেয়েটি দেখলাম তাতে নিশ্চিন্তও হলো। স্বাভাবিক। অটো চলতে শুরু করলো, গতিও বাড়ালো। এবার রাজগড় পৌঁছতে আরো মিনিট 15 লাগবে। আমি মোবাইলে ঘড়ি দেখে আশ্বস্ত হয়ে বসলাম। কিন্তু কি জ্বালা! একটা একটা আশ্চর্য ব্যাপার অনেকক্ষণ ধরেই ঘটে চলেছে না? পিছনে একটা মালবাহী লরি সমানে হর্ন বাজিয়ে চলেছে অনেকক্ষণ ধরে, সেই রেল ব্রিজের কাছ থেকে। কি আশ্চর্য! এত চওড়া রাস্তা পাশ কাটিয়ে দিব্যি চলে যাওয়া যায়। এই হতভাগা কি রাত দুপুরে মদ গিলেছে? কোনো হুঁশ নেই। যতটা সম্ভব অটো রাস্তার আরো বাঁদিকে চেপে এলো লরিটিকে জায়গা করে দেওয়ার জন্য, কিন্তু তো মহা মুশকিল, হর্ন বাজিয়েই চলেছে। আর সে হর্ন বলে হর্ন, কুৎসিত তার আওয়াজ কান মাথা ধরিয়ে দিচ্ছে একেবারে। ছে, ও কি মুশকিল! আরে একে থামতে বলুন। আরে কি! আরো মিনিট খানেক এগোবার পর যখন হর্নের প্রাবল্য ঘনঘটা আরো মারাত্মক হয়েছে, কোনো মতেই আর ধৈর্য রইল না আমাদের। প্রচণ্ড রাগে গাড়ি দাঁড় করিয়ে দুজনেই নেমে লরিটার সামনে গেলাম। আজ মেরেই ফেলবো ব্যাটাকে। হ্যাঁ, ওর অকারণে হর্ন বাজানো বার করে ছেড়ে দেবো। এই দাঁড়া তো, কি সমস্যা হয়েছে আমি দেখি, দাঁড়া। মনে মনে ঠিক কি গালাগাল দেব ভাবতে ভাবতে সামনের দিকে এগোচ্ছি। সেই মুহূর্তেই তড়িঘড়ি করে লরি ড্রাইভার নেমে ছুটে আসছে আমাদের দিকে। কেন? ড্রাইভারের মুখ ভ্যাবাচ্যাকা, সেই সাথে বিস্মিত মুখে এক রাশ প্রশ্ন। অটো চালক দাদা কিছু বলবার আগেই লরিওয়ালা আসামি ভাষাতে জিজ্ঞেস করল, পিছনে কাকে তুলেছ? আমরা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তাতে আপনার কি মশাই? হ্যাঁ, আপনার কি? আপনি এরকম ভাবে সমানে হর্ন বাজাচ্ছেন কেন? মতলবটা কি? রাত্রিবেলায় মানুষকে বিরক্ত করতে বেরোন আপনার রাস্তায়? মদ খেয়ে আছেন আপনি? লরিওয়ালা ভ্যাবাচ্যাকা দৃষ্টিতে কাঁধে হাত দিয়ে যে কথাগুলো বলল, বিশ্বাস করুন, এত রাত্রে এই কথাগুলো আপনাদের বলতে আমার সারা শরীর শিউরে উঠছে। এই এখনই আশেপাশে যে কতবার তাকিয়েছি তার ঠিক নেই। চোখের সামনেই এখনো সেই কয়েক মিনিট পুরনো ছবিটাই ভাসছে। লরিওয়ালা যা বলল অসমীয়াতেই, যার বাংলা মানে করলে দাঁড়ায়, আপনাদের অটোর পেছনের সিট থেকে বাঁদিকে ঝুলছে একটি তরুণী মেয়ের মাথা সমেত আধখানা দেহ। অটোর গতিতে যার চুলগুলো উড়ছে সামনের দিকে, দেহের বাকিটা ভেতরে। কোনো মানুষের শরীর কোমর থেকে দু আধখানা করে রাখলে যেমন হয়, ঠিক সেরকম। উপরের আধখানা অটোর বাইরে, নিচের আধখানা ভেতরে। আরো ভয়াবহভাবে সেই দৃশ্যের সাথে সমতা রেখেছে তার মাথার সাথে রাতের হাওয়ায় খাড়াভাবে উড়তে থাকা তার ঘন কালো চুল। আর এই ভয়াবহ দৃশ্য দেখেই ড্রাইভার হর্ন দিয়ে বারবার সাবধান করে থামাতে চাইছে আমাদের। আমি লরি চালকের কথা শুনে কিছুক্ষণ যেন স্থাণুর মতো দাঁড়িয়ে রইলাম সেই ফাঁকা রাস্তাটার ওপর। নড়ে যে একবার 10 হাত দূরে অটোর ভেতরে গিয়ে দেখব সে সাহস নেই। অটোওয়ালারও দেখলাম বিস্ময় কাটেনি। তারই মধ্যে কিছুটা লাফ দিয়ে এগিয়ে গেল অটোর পেছনে।
উঁকি মেরেই অপরিসীম বিস্ময়ে 2-1 মুহূর্ত তাকালো আমাদের দিকে, তারপর বলল, গাড়ির ভেতর কেউ বসে নেই, কেউ বসে থাকার যেন কোনো চিহ্নও নেই গাড়িতে। এই ঘটনাটা বলে জিদ্দা থামল। সবাই নিস্তব্ধ হয়ে শুনছি। গায়ে কাঁটা দিচ্ছে সবার দৃশ্যটা কল্পনা করি। আমাদের গ্রুপে খানিকক্ষণ পর নিস্তব্ধতা ভঙ্গ করলাম আমি। বললাম, তোমার ভাইয়ের সাথে আলাপ করিয়ে দেবে একবার? জিদ্দা বলল, যাচাই করতে চাস? আমি সলজ্জভাবে বললাম, না না, চিচি, যাচাই করবার কি আছে, আরেকবার ঘটনাটা ওর মুখে শুনতে চাই। গায়ে এখনো যেমন কাঁটা দিচ্ছে, তাই। জিদ্দা বলল, কয়েকদিন পরই ওর কলকাতা আসবার কথা, তখন তোকে ডাকবো, ওর মুখেই শুনিস, আরো বেটার ফিল পাবি। তবে হ্যাঁ, এখনো ওর ভয়টা তেমন কাটেনি, জানিস তো। ভয় যে অত সহজে কাটবে না তা তো বলাই বাহুল্য। ঠিক যেমন আমারও কাটছে না এই গল্প বলবার সময়। লোকশ্রুতি অপেক্ষাকৃত বিশুদ্ধ কল্পনার জন্ম দেয়। যেমন আমার ক্ষেত্রে যখনই ঘটনাটা মনে পড়ছে, কেন জানি না চোখের সামনে ভেসে উঠছে অটোর বাইরে খাড়া ঝুলতে থাকা একগুচ্ছ চুল, যা রাতের হাওয়ার সাথে সমকোণে আড়াআড়িভাবে ঝুলছে ভয়াবহ ক্রোধে। যতবার ভাবছি ভেসে উঠছে ছবি, গায়ে কাঁটা দিচ্ছে ততবারই। অনুরোধ, আপনাদের সবাইকে অনুরোধ, গৌহাটি রেল ব্রিজটা দিয়ে যারা যাতায়াত করবেন একটু সাবধানে। যদি কেউ বেশি রাত্রে লিফট চায় তাকে গাড়িতে না তোলাই ভালো। প্রয়োজনে দ্রুত গাড়ি চালিয়ে চলে যাবেন মানবিকতা উপেক্ষা করেই। কারণ মানুষের সাধারণ চোখে কিছু দৃশ্য বড় মারাত্মক হয়ে ধরা দেয় তো। অনেক ক্ষেত্রে মাথার গোলমাল হয়ে যাওয়াও বিচিত্র কিছু নয়। তাই আবার বলছি, গৌহাটি রেল ব্রিজটা দিয়ে রাত্রে যারা যাতায়াত করবেন সাবধানে করবেন। কেউ লিফট চাইলে চট করে তাকে গাড়িতে না তোলাই ভালো। আশা করি সাবধান বাণীটা মনে থাকবে সবার। নিশ্চয়ই থাকবে। আর বিশ্বাস হোক বা অবিশ্বাস, কৌতূহল হোক বা অযাচিত প্রশ্ন, কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ সতর্কতা মেনে চললে আখেরে শেষদানে আপনাদেরই তো মঙ্গল, তাই না? মিডনাইট এক্সপ্রেসে আমাদের আজকের নিবেদন রাতের যাত্রী। গল্প রচনা, সূত্রধার, পর্ব নির্দেশনা ও সকল চরিত্রে সুরঞ্জন, শব্দ যোজনা ও সুর সঙ্গতে সৌরভ। শুরু হচ্ছে আজকের নিবেদন রাতের যাত্রী। দাদা, যাবেন? কোথায়? মানিকতলা, সুকিয়া স্ট্রিট। মিটারে যাব না, 1000 পেলে তবে গাড়ি ছাড়বো। বেশ। বিড়িটা ফেলে ড্রাইভার নড়ে বসল। মোবাইলের ঘড়ি জানান দিচ্ছে 1:45। চিনার পার্ক থেকে সুকিয়ার দূরত্ব মোটেও 1000 টাকার নয়। কিন্তু এত রাত্রে এই বৃষ্টিতে মুরগি যখন রাজি, তখন দেরি করা কেন? তাছাড়া এমন সুন্দরী একটি প্যাসেঞ্জারের সাথে খানিকটা রসালো সময়ও কাটানো গেলে মন্দ কি? আর গাড়িতে একবার উঠলে
ফাঁকা রাস্তা, চাই কি আরো বেশি কিছু? মনের ভাব চেপেই অপ্রয়োজনীয় গম্ভীর গলায় ড্রাইভার বলল, উঠে পড়ুন। অস্বাভাবিক বৃষ্টি গোটা কলকাতা শহর জুড়ে কদিন। আবহাওয়া দপ্তরের রায় কমপক্ষে আরও 3 দিন এরকম চলবে। বঙ্গোপসাগরে নিম্নচাপ। তবে গত 3 দিনেই যা অবস্থা, এমনটা যদি আরও 3 দিন চলে তাহলে আর বাস ট্যাক্সি নয়, এবার নৌকো চলবে রাজপথে। জীবিকার যাও বা কুঁতে কাটা হাল, এবার তাও যাবে। এদিকে অফিস কাছারির অবস্থা ভালো নয়, ছুটি দিয়ে দিলে সোনায় সোহাগা। তবে প্রাইভেটগুলো খোলা থাকবে আশা করা যায়, তাই আছেও। নইলে এই মহিলাই বা এই এত রাত্রে কি করছে বৃষ্টির মধ্যে? দেখে তো অন্য কিছু মনে হয় না। দিব্যি ছিমছাম পোশাক, কপালে সিঁদুর, হাতে শাঁখা পলা, সদ্য বিয়ে হওয়া বাড়ির বউ। আর ভাগ্যিস সে ছিল তাই, নইলে এটা তো স্ট্যান্ড নয় যে যখন তখন ট্যাক্সি পাওয়া যাবে। অবশ্যই বৃষ্টিতে এত রাত্রে স্ট্যান্ডেও ট্যাক্সি পেত কি? না, ওলা উবের পাওয়ার চান্স এই বৃষ্টিতে মনে হয় না। সে যাই হোক, মহিলা কিন্তু দেখতে সেরা। একটু কথা বলা যাক। না, ইচ্ছে করছে না। হঠাৎ ইচ্ছেটা চলে গেল কেন? আর কেন? কি একটা বিশ্রী পারফিউম মেখেছেন মহিলা, গন্ধটা কেমন চেনা চেনা। মনে পড়ছে না কিসের গন্ধ, তবে চেনা। ইস, এত কড়া করে কেউ পারফিউম মাখে? নাক মাথা ঝাঁঝিয়ে দিচ্ছে যে। মেজাজটাই খিঁচড়ে দিল একেবারে। এখন তাড়াতাড়ি পৌঁছতে পারলে হয়। ভদ্রমহিলা উঠে থেকেই গুনগুন করে গান ধরেছিলেন। হঠাৎ জিজ্ঞাসা করলেন, আপনার বাড়ি কোথায়? ড্রাইভার হালকা কেশে জবাব দিলে, খলধর। ও, স্ট্যান্ডের গাড়ি নন? না, এদিকে জরুরি কাজে এসেছিলাম, হেসে গেছি। এরপর মহিলা শুরু করলেন তার বিয়ের গল্প। কোথায় কোন আত্মীয় স্বজন থাকে, আগে কোথায় বাড়ি ছিল, সুকিয়া স্ট্রিট থেকে অফিসে আসতে কতক্ষণ লাগে, আজ দেরি হলো কেন, প্রজেক্টে কেমন চাপ। আজ ওনার জন্মদিন, তাই শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড সবাই না খেয়ে অপেক্ষা করছে, তাড়াতাড়ি পৌঁছতে হবে, এই সমস্ত ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। না, কথা বলতেও আর ইচ্ছে করছে না ড্রাইভারের। হুঁ হাঁ করে কাজ সারছে। কোথায় কত কি ভেবেছিল তা তো হলোই না, উল্টে কি এক বিশ্রী গন্ধ এসে সব মাটি করে দিল। গন্ধটার সাথে একরাশ ক্লান্তি যেন ভুরভুর করে ছড়িয়ে পড়েছে গোটা গাড়িটা জুড়ে। এই তো খান্না এসে পড়েছে, আর মিনিট 5। ওই সুগার অ্যান্ড স্পাইসটা আছে না, ওর সামনে নামিয়ে দেবো, নামিয়ে দিলেই হবে। বৃষ্টিতে নিজেরও আর ভালো লাগছে না ড্রাইভারের। স্পিডোমিটারের কাঁটা আর একটু ওপরে উঠল যেন। এই এসে গেছি। গাড়ি দাঁড় করিয়ে ভাড়া চাইতে গিয়েই অপ্রস্তুতে পড়ল ড্রাইভার।
পেছনের সিট খালি। খালি? এ কি, এ কি, মহিলা গেলেন কই? নেমে গেলেন? ভাড়া না দেওয়া তাল নাকি? আরে আচ্ছা, অসভ্য মহিলা তো। এই বৃষ্টিতে এত রাতে একজন পৌঁছে দিল, কৃতজ্ঞতা নেই তো উল্টে। গাড়ি থেকে নেমে এদিক কোথায় গেল? সামনে সামনে এগিয়েছে। কি আশ্চর্য, ভাড়া না দিয়ে নেমে। হন্তদন্ত হয়ে গাড়ি থেকে নেমে এদিক ওদিক খুঁজতে গিয়েই চমক খেল এবার। একই অবস্থা। এই কোথায় দাঁড়িয়ে আছে সে? আশেপাশের চারিদিককার ছবি বদলে গেছে। জায়গাটা তো সুকিয়া স্ট্রিট নয়, বরং চিনার পার্কের সেই জায়গাটাই যেখানে কিছুক্ষণ আগে সে দাঁড়িয়েছিল। এখানেই সেই মহিলার সঙ্গে দেখা। অর্থাৎ কিনা এই জায়গাটা থেকে এতক্ষণ এক চুলো সরেনি সে। কিভাবে সম্ভব? মোবাইলে ঘড়ি দেখল, 1:45। আশ্চর্য, ঘড়ির কাঁটাও একটুও নড়েনি। কি আশ্চর্য, সে কি এক মুহূর্ত খানেক একটু ঘুমিয়ে পড়েছিল? স্বপ্ন দেখছিল সে? না না, এ আবার কেমন ঘুম? এরকম কথাই বা কে কবে শুনেছে? আর ওই মহিলা এতক্ষণ ধরে এত বকবক করছিল বসে, এতক্ষণ গাড়ি চড়ে এলো। সেই অল্প বয়সী সুন্দরী যাকে গাড়িতে তোলার আগেও অনেক কিছু করবে বলে ভেবে ফেলেছিল সে, কিন্তু ওই বিচ্ছিরি পারফিউমটার জন্য ওই বিচ্ছিরি পারফিউমটা। এই শেষ কথাটা মাথায় আসতেই হঠাৎ গা গুলিয়ে উঠল তার। সারা শরীর যেন খানিক জোরের সাথেই পাক দিয়ে উঠল। চেনাশোনা কি একটা আশঙ্কায় গলা বুজে এলো যেন। গাড়ির ভেতরকার গন্ধটা এখনো যায়নি, রয়ে গেছে। আর তাতেই চেনা যাচ্ছে বেশ। অ্যাক্সিডেন্টাল কেসে পেশেন্ট নিয়ে যাওয়ার সময় এই গন্ধ আগেও পেয়েছে সে। সাধারণত হাসপাতাল বা মর্চুয়ারিতে এই গন্ধ পাওয়া যায়। এখন ট্যাক্সি জুড়ে আছে কাঁচা রক্তের গন্ধ। ড্রাইভারের অনুমান করা কঠিন, এই রুটের গাড়ি নয় তো ওর। হলে জানতে পারত প্রতি বছর এই দিনটিতে অমন গন্ধ আরো অনেকে পেয়েছে। আরো অনেক রাত জাগা ট্যাক্সিওয়ালারা এই গল্প জানে। বছর 3 আগে ঠিক এই দিনটিতেই ট্যাক্সি ধরতে ছুটে আসা অফিস ফেরতা সদ্য বিবাহিতা প্রাইভেট এমপ্লয়ি মেয়েটি ট্রাক অ্যাক্সিডেন্টের ফলাফল যাই হোক না কেন, আজ তার জন্মদিন। তার নতুন সংসার অপেক্ষা করছে তার জন্য। নতুন সংসার, নতুন স্বপ্ন, নতুন পরিজন। ফিরতে হবে তাকে। ফিরতেই হবে, ভুললে চলবে না। আজ তার জন্মদিন। শ্রোতারা শুনছেন, আজ তার জন্মদিন। শুভেচ্ছা জানাবেন না তাকে? অন্তত একটিবার, অন্তত একবার, এই শেষবারের মতো।
মিডনাইট এক্সপ্রেসে আজকের গল্প সে আজও ডাকে। গল্প রচনা, গল্প পাঠ, সূত্রধার এবং পুরুষ চরিত্রে সুরঞ্জন, মহিলা চরিত্রে সুজাহা, শব্দ যোজনা ও সুর সঙ্গতে সৌরভ। শুরু হচ্ছে আজকের গল্প সে আজও ডাকে। অভিপ্সা, গল্পটা তুই বলবি না আমি? না, তুই বল। কিন্তু যারা শুনবে তারা তোর মুখ থেকেই শুনুক না কেন? যা ঘটেছে বা যা আজও ঘটে সে তো তোর সঙ্গেই। হ্যাঁ, ও আমার মনের ভুল। অথবা মনের ভয়। বেশ, অভিপ্সা, গল্পটা আমিই বলছি, তুই ভুল হলে শুধরে দিস। আমার বন্ধু অভিপ্সা কলকাতার একটি প্রাইভেট কলেজে অ্যাসিস্ট্যান্ট লেকচারার। প্রায় 1.5 বছর হল এই কলেজেই ও চাকরি করছে। খুব অল্প বয়স থেকেই ওর শখ ছিল মাস্টারির। আজকালকার যুগে খুব কম মানুষই আছেন যারা নিজেদের ইচ্ছে এবং যোগ্যতা অনুসারে নিজেদের প্রফেশন বাছতে পারেন। অভিপ্সা তাদের মধ্যে একজন। আমার ভালো লাগে লেকচারার হিসেবে ক্লাসের ছাত্রছাত্রীদের কাছে এই বয়সেই ওর বেশ গ্রহণযোগ্যতা রয়েছে। সবটাই ওর অর্জন, এতে কোনো সন্দেহ নেই। সেবার 4th সেমিস্টার এক্সাম, সেইটাই লাস্ট ডে। বেশ কয়েকদিন ধরে প্রচুর ধকল গেছে সবার। আজ স্বাভাবিকভাবেই সবার বেশ ঝাড়া হাত পা। স্টুডেন্ট তো বটেই, ফ্যাকাল্টিদের মধ্যেও কেউ কেউ বেড়াতে যাওয়ার প্ল্যান করে ফেলেছে এর মধ্যেই। কেউ দার্জিলিং, কেউ গ্যাংটক, কেউ কেউ আবার একেবারে সিঙ্গাপুর। কর্পোরেট লাইফস্টাইলে ছুটি জিনিসটাও খুব কর্পোরেট। বড় তাড়াতাড়ি টেকনিক্যাল শার্পনেসের সাথে জীবনটাকে বেঁচে নিতে হয়। এও এক খেলা, না হলে মানুষ পিছিয়ে পড়ে, কোপ করা যায় না। কলেজের 4 তলায় সেকেন্ড ইয়ারের পরীক্ষা। অভিপ্সার গার্ড। পরীক্ষা শেষে খাতাপত্র জমা দিয়ে স্টুডেন্টরা যত তাড়াতাড়ি পারে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। অভিপ্সা এক্সাম শিটগুলোকে একে একে গুছিয়ে নিয়ে লিফটে চেপে 1 তলায় এসে অফিস রুমে জমা করল। অ্যাটেন্ডেন্স শিটে সাইন করে সদ্য বেরোতে গিয়ে বুঝল একটা ছোট্ট ভুল করেছে সে, আর সেইটা না না না, ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটেনি। পরীক্ষার শেষ দিন জানি না কি অদ্ভুত ক্লান্তি লাগছিল আমার। হয়তো এই টানা 15 দিনের ধকলেই মাথাটা ঠিক কাজ করছিল না। আমি খাতাপত্র গুছিয়ে অফিস রুমে এসে বেশ খানিকক্ষণ চুপটি করে বসেছিলাম। একে একে অনেক কলিগরাই তখন সই করে বেরিয়ে গেছে। আমি কিছুটা বিশ্রাম নিয়ে একটু একটু করে খাতা সাজাচ্ছি জমা করব বলে। অ্যাটেন্ডেন্স শিটটা সাইন করতে তখনও যায়নি। হঠাৎ মনে হলো, আরে আমার মোবাইলটা তো 4 তলায় ফেলে এসেছি। হায় হায়, কলেজ বন্ধ হয়ে যাবে, আমি তো বেরোতেই যাচ্ছি। যদি ভুলে মনে মোবাইলটা ফেলে চলে যেতাম, কি বিপদটাই না হতে পারত। এদিকে আজই ছুটি পড়ছে, পরে কে এ নিয়ে হাঙ্গামা করত। ভাগ্যিস কলেজে আছি। আমার যা ভুলো মন, হয়তো বাসে উঠে অর্ধেক রাস্তা গিয়ে মনে পড়ত, তখন আবার ফেরোরে। যাক, যাই আবার। যেই না ভাবা অমনি টেবিল ছেড়ে উঠে লিফটের বোতাম টিপে 4 তলায় উঠলাম। হালকা অন্ধকার নেমেছে, সমস্ত তলাটাই খাঁ খাঁ করছে তখন। ঘরের কাছে যেতে একটু দূর থেকেই টিচার্স ডেস্কে ফোনটা পড়ে থাকতে দেখলাম। কি করে যে এমন ভুল হলো, মোবাইলটা তো সামনে রাখা। আমার যে কি হচ্ছে দিন দিন। দৌড়ে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে দেখতে গেলাম। 4টে মিসড কল, আননোন নাম্বার। নাম্বারটা ভালো করে দেখতে বা আন্দাজ করতে গিয়ে দরজার দিকে এগোচ্ছি। হঠাৎ কানের কাছে স্পষ্ট শুনলি আওয়াজটা? হ্যাঁ, ঠিক যেন কেউ ডাকলো আমায়। একটা ঘ্যানঘ্যানে কণ্ঠস্বর।
মহিলা না পুরুষ বুঝতে পারলাম না। চারিদিক ভালো করে দেখলাম, অন্ধকার হালকা গাঢ় হচ্ছে। এদিকে ক্লাসরুমগুলো চারদিক বন্ধ হওয়ায় আরও যেন অদ্ভুত গুমোট লাগছে, অস্বস্তিকর পরিবেশ। বেশিক্ষণ ভাবতে ইচ্ছে করলো না। যতটা তাড়াতাড়ি পারি ক্লাসরুম থেকে বেরিয়ে দৌড়ে লিফটের দিকে গেলাম। লিফট সেখানেই দাঁড়ানো। দরজা খুলতে জি টিপলাম, কিন্তু আশ্চর্য, মানে আমি বল। সারা লিফটটা জুড়ে একটা আশ্চর্য হাওয়া, সেটা ঘুরে বেড়াচ্ছে আমার চারপাশে। আমার কাঁধ, গলা, কান ছুঁয়ে যাচ্ছে, ঠিক যেন আমার পাশে দাঁড়িয়ে অত্যন্ত রাগী নিঃশ্বাস ফেলছে আমার শরীরে। লিফটটা তখনও দাঁড়িয়ে আছে কেন? জি সুইচ লাল হয়ে আছে, কিন্তু লিফটটা নামছে না। আমি অসহিষ্ণু হয়ে লিফট বন্ধ হওয়ার বোতাম টিপতে যেতেই একটা ভয়াবহ ঘটনায় আমার সারা শরীর অবর্ণনীয় অনুভবে শিউরে উঠল। লিফটের ক্লোজিং বাটন অটোমেটিক্যালি জ্বলে উঠেছে। মনে হলো ঠিক আমার পাশে দাঁড়িয়ে কেউ যেন সুইচ টিপে দিয়েছে লিফটের। এমন কেউ যে পাশে দাঁড়ালে বা লিফটের সহযাত্রী হলেও অন্য সহযাত্রী তাকে দেখতে পাবে না, বা হয়তো দেখা উচিত নয়। আমি ওইটুকু সময় যেন প্রাণ হাতে করে নেমেছি। সে যে কি ভয়ানক তোকে বলে বোঝাতে পারবো না। তারপর আশ্চর্য ব্যাপার, দোতলায় এসে লিফটটা থামলো, অটোমেটিক দরজা খুলল, কেউ বেরিয়ে চলে গেল। মানে এক সেকেন্ড, কেউ বেরোলো বুঝলি কি করে? হাওয়াটা হঠাৎ করেই বেরিয়ে গেল। আর একটা অবাক ব্যাপারটা জানিস, লিফটের সেন্সার আছে, কোনো মানুষ বেরোলে তার সাইন দেয়। এখানে দিল? হ্যাঁ। স্ট্রেঞ্জ। তারপর আর কি, কিছু না। আমি নেমে এলাম নিচে। তবে আর কলেজের কোথাও কোনো ফ্লোরে কোনো রুমে একা একা ঘুরি না, দিনের বেলাতেও না। কলিগদের বলেছিস ঘটনাটা? হ্যাঁ, অবিশ্বাস করেনি কেউ। অনেকেই বলল তারা নাকি কলেজের বিভিন্ন ফ্লোরে বিভিন্ন জায়গায় ভয় পেয়েছে, তবে এত প্রমিনেন্টলি কিছু ফিল করেনি। আসলে নকশাল আমলে প্রচুর মার্ডার হয়েছে ওই অঞ্চলে, তাই কি আছে না আছে বলা মুশকিল। কিছু থাকলেও আশ্চর্য হওয়ার কিছু নেই। এখন কি সমস্যা হয় জানিস তো, কতবার বলবো আর। এই একবার বল অন্তত। মাঝে মধ্যেই ডাকটা শুনতে পাই, বিশেষ করে ঘুম আসার আগে। একা একদম থাকতে পারি না, সর্বক্ষণ মনে হয় আমাকে দেখছে। কি জানি, এটা বোধহয় আমার মনেরই ভুল, কিন্তু বিশ্বাস কর খুব অসুবিধে হচ্ছে। কলিগসদের এটা বলিনি, ওরা তো আর এটা বললে বিশ্বাস করবে না। মানুষ যা নিজে না ফেস করে তার কোনো ইম্পর্টেন্স নেই তার কাছে। বেশ, এখন কি করবি ভেবেছিস? এড়িয়ে যাবই ভেবেছি। সব সত্যি সবার সামনে বলতে নেই, জানিস তো। তবু যে তুই আমার কথা শুনলি এটা ভালো। বন্ধু হিসেবে আমাকে অবিশ্বাস করা তো স্বাভাবিক ছিল। করলি না, খুশি হলাম, আমার ভাল লাগলো। আমারও সত্যি বলতে ভালোই লাগতে পারত। গল্প শুনতে কার না ভালো লাগে, কিন্তু অভিপ্সার কথা ভেবেই আমার ভালো লাগলো না, অন্তত এবার লাগলো না। আশ্চর্য, যদি ঘটনা সত্যিও হয়ে থাকে তাহলে এখনো ও প্রত্যেক দিন ওই ডাক শুনতে পাচ্ছে কেন? কেন সারাক্ষণ কেউ চেয়ে থাকবে ওর দিকে? কেনই বা প্রতি মুহূর্তে ভয়ে ভয়ে থাকতে হচ্ছে ওকে?
আর কি চেহারা হয়েছে অভিপ্সার, হ্যাঁ? আগের চেয়ে কেমন যেন শুকিয়ে যাচ্ছে মেয়েটা দিন দিন। খারাপ লাগে, ভালো করে ঘুমোতে পারে না রাতে, বোধহয় দুঃস্বপ্নও দেখে। এর কি কোনো চিকিৎসা নেই? জানি না, কেউ জানা থাকলে বলবেন। এই প্রথম কোনো গল্প লিখতে আমার ভালো লাগলো না, ইচ্ছেও করলো না ভাষা খেলাতে। যতটুকু পারলাম চেষ্টা করলাম সত্যিটা বলবার। বাকিটুকু সময়ের ওপর, বাকিটুকু ঈশ্বরের ওপর। যেখানে মানুষের হাত পা বাঁধা সেখানে ভরসা কেবল ডাক্তার আর ঈশ্বর। ডাক্তার নিশ্চয়ই তার কাজ করবেন, এখন ঈশ্বর কি করেন সেটা দেখার। তবে যাই হওয়ার, ভালো হওয়াই ভালো। শুভকামনা ছাড়া বন্ধু হিসেবে বন্ধুকে আর কি বা দিতে পারি? মিডনাইট এক্সপ্রেসের এই পর্বটি স্পন্সর করছেন অঙ্গভূষণ। অঙ্গভূষণ, অঙ্গে অঙ্গে যত্ন। অঙ্গভূষণ 561 হোচিমিন সরণি, শকুন্তলা পার্কের পাশে, বেনুভিলা ম্যারেজ হলের একদম কাছে, বেহালা, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 700061।